তো আমরা আজকে যে অধ্যায়টা দেখবো সেটা হচ্ছে এইচএসসি আইসিটি এর চ্যাপ্টার 4 ওয়েব ডিজাইন এবং ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল। এটা আমরা শুধু আজকে ওয়েব ডিজাইন পরিচিতি এতটুকুই পড়বো আজকে, মানে এই অধ্যায়ের বেসিকটুকু পড়বো এবং সামনের ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা এই এইচটিএমএল এর কোডগুলো করবো ইনশাল্লাহ। তো দেখা যাক। প্রথমে হচ্ছে ওয়েব পেজ কি? ওয়েব পেজ হলো ইন্টারনেটে ব্রাউজ করার উপযোগী এক ধরনের ইলেকট্রিক ডকুমেন্ট বা পৃষ্ঠা। আমরা প্রত্যেকটা ওয়েবসাইটে ঢুকলে যে পেজগুলো দেখি এগুলোই হচ্ছে ইন্ডিভিজুয়াল ওয়েব পেজ। এগুলো সবই হচ্ছে ওয়েব পেজ। ওয়েব পেজ তৈরি করা হয় সাধারণত হচ্ছে HTML দিয়ে ওয়েব পেজ তৈরি করা হয়। ওয়েব পেজের বৈশিষ্ট্য হচ্ছে এই ওয়েব পেজের একটি ইউনিক নির্দিষ্ট ইউআরএল থাকে। ইউআরএল কি? ইউনিফর্ম রিসোর্স লেক্টর। এরপর হচ্ছে এই যে ওয়েব পেজে শুধুমাত্র লেখা না, এই ওয়েব পেজে লেখার সাথে সাথে পিকচার থাকে, ভিডিও থাকে, ইমেজ থাকে এবং লিঙ্কও থাকে। এরপরে হচ্ছে ওয়েবসাইট কি? ওয়েবসাইট হলো অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠন করা হয়। অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে একটি ওয়েবসাইট এবং এখানে শর্ত হচ্ছে সবগুলো ওয়েব পেজই একটি ডোমেনের অধীনে থাকবে। ডোমেন কি? ডোমেন হলো নাম। ডোমেন হলো নাম। প্রত্যেকটা মানুষের যেমন একটা নাম থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটও ঠিক তেমন একটি নাম থাকে। এই ওয়েবসাইটের এই নামটাই হচ্ছে ডোমেন নেম এবং প্রত্যেকটি মানুষের থাকার জন্য যেমন একটি জায়গার দরকার হয়, একটা বাড়ি করতে যেমন একটা জায়গার দরকার হয়, ঠিক তেমন এই ওয়েবসাইট রাখার জন্য জায়গার দরকার হয়, যেটাকে হোস্ট যেটাকে হোস্টিং বলা হয়। হোস্টিং। হোস্টিং হচ্ছে ওয়েবসাইটের জায়গা এবং ডোমেন হচ্ছে ওয়েবসাইটের নাম। তো একই নামের আন্ডারে, মানে একই নামের ডোমেন নেমের অধীনে ইন্টারনেটে সংরক্ষিত পরস্পর সংযুক্ত এক বা একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। মানে এক বা একাধিক ওয়েব পেজ পরস্পরের সাথে সংযুক্ত থাকবে এবং একই ডোমেনের অধীনে থাকবে, তখন তাকে আমরা সেটাকে বলবো ওয়েবসাইট। যেমন ডারাজ একটা ওয়েবসাইট, তারপরে হচ্ছে উইকিপিডিয়া আছে, এছাড়া হচ্ছে ই-কমার্স অনেক ওয়েবসাইট আছে। প্রত্যেকটা হচ্ছে খবরের কাগজের ইলেকট্রিক মিডিয়া আছে, ওইগুলো সব ওয়েবসাইট। তো এরপর আমরা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে ইউআরএল, এইচটিটিপি আর এফটিটিপি। প্রত্যেকটা মানুষের বসবাসের জন্য যেমন একটি স্থায়ী ঠিকানা থাকে, ঠিক তেমন প্রত্যেকটা ওয়েব পেজের একটা ঠিকানা থাকে। প্রত্যেকটা ওয়েব পেজের এই ঠিকানাটাকে বলা হচ্ছে ইউআরএল। আমরা যখন কাউকে কোনো পোস্ট শেয়ার করি, সেটার একটা নির্দিষ্ট পেজের লিঙ্ক শেয়ার করি। ওই যে লিঙ্কটা ওইটাই হচ্ছে তার ইউআরএল। যেমন আমরা দেখি ইউআরএল গুলো ঠিক দেখতে এমনটা হয়। এগুলোর সাথে আমরা পূর্ব থেকে পরিচিত আছি। এরপর আছে এইচটিটিপি। আমরা যখন ব্রাউজারে আ কোনো আ আমরা যখন ব্রাউজারে কোনো কিছু লিখে সার্চ করি, তখন এই যে এইচটিটিপি এই প্রোটোকলটি সার্ভার থেকে সেই সংক্রান্ত ওয়েব পেজগুলোর তথ্য খুঁজে এনে আমাদের স্ক্রিনে প্রদর্শন করে। সংজ্ঞা হচ্ছে ইন্টারনেটের ক্লায়েন্ট কম্পিউটার এবং ওয়েব সার্ভারের মধ্যে ডাটা বা তথ্য আদান-প্রদান করার জন্য ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড নিয়ম বা প্রোটোকলকে এইচটিটিপি বলা হয়। এরপর হচ্ছে এফটিটিপি কি? এফটিপি হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল। কোনো ওয়েব সার্ভারে নতুন ফাইল আপলোড করা কিংবা ফাইল ডাউনলোড করার জন্য এই প্রোটোকল ইউজ করা হয়। পরবর্তীতে আসে সার্চ ইঞ্জিন কি? পরবর্তীতে আসি আমরা হচ্ছে সার্চ ইঞ্জিন কি? তো সার্চ ইঞ্জিন আমরা সবাই চিনি। আমরা যেখানে কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। মানে আমরা কোনো রেজাল্ট পাওয়ার জন্য যেখানে কিওয়ার্ড লিখে সার্চ করি। যেমন হচ্ছে Google।
গুগলে আমরা আমাদের যা দরকার সেটা আমরা সার্চ করি। সেটা হচ্ছে আবার গুগলের পাশাপাশি আছে ইয়াহু, এটা একটা সার্চ ইঞ্জিন। এই যে ইয়াহু এটা কিন্তু একই সাথে সার্চ ইঞ্জিন আবার একই সাথে ব্রাউজার। এটা ২ টার কাজই করে এবং আ আরো কিছু সার্চ ইঞ্জিন আছে যেমন বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে যার নাম পিপিলিকা। ওই যে এখানে লেখা আছে। বাংলাদেশের একমাত্র সার্চ ইঞ্জিন সেটা হচ্ছে পিপিলিকা। এটা হচ্ছে বাংলাদেশের নিজস্ব সার্চ ইঞ্জিন। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আ ওয়েব পেজ এবং ওয়েবসাইটের ভিতরে পার্থক্য দেওয়া আছে। এতক্ষণ যা বললাম এটা তাই লেখা আছে। এটা একটু পড়ে নিবেন নিজেরা। এরপরে আছি আ ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট কত প্রকার? ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইটের গঠন এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ওয়েবসাইটকে ২ ভাগে ভাগ করা যায়। একটা হলো স্ট্যাটিক ওয়েবসাইট এবং আরেকটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের তথ্য সহজেই পরিবর্তন করা যায় না। যায় না। তথ্য সহজেই পরিবর্তন করা যায় না। অন কাইন্ড অফ ফিক্সড সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। যেমন হচ্ছে বিভিন্ন ধরনের সিভি কিংবা পার্সোনাল পোর্টফোলিও এগুলো হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। আ এগুলো হচ্ছে স্ট্যাটিক ধরনের ওয়েবসাইট। এবং ডাইনামিক ওয়েবসাইট হচ্ছে যে ওয়েবসাইটের তথ্য সহজেই পরিবর্তন করা যায়। তথ্য সহজেই পরিবর্তন করা যায়। সেগুলো হচ্ছে কি ডাইনামিক ওয়েবসাইট। তো আমরা যদি আ কয়েকটি উদাহরণ দেখি। এগুলোর উদাহরণ হচ্ছে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট। ই-কমার্স যে ওয়েবসাইটগুলো আছে যেমন দারাজ আছে, ঘরের বাজার আছে এবং খেলার লাইভ স্কোরের যে ওয়েবসাইটগুলো আছে, লাইভ স্কোরের যে ওয়েবসাইটগুলো আছে এগুলোতে প্রত্যেক মুহূর্তেই হচ্ছে তথ্য আপডেট করা যায়। আর এগুলো হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML এবং CSS ব্যবহার করে তৈরি করা যায়। কিন্তু ডাইনামিক ওয়েবসাইটগুলো তৈরি করতে গেলে HTML, CSS এর পাশাপাশি PHP, JavaScript, Python এই ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হয়। এরপরে হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে। এগুলো একটু পড়ে নিতে হবে। এগুলো অনেক সময় পড়তে পারে যে উদ্দীপক দেওয়া থাকতে পারে যে এমন একটা ওয়েবসাইট যে ওয়েবসাইট পরিবর্তন করা যায় না। প্রশ্ন দিতে পারে ওয়েবসাইটটা আসলে কি ধরনের ওয়েবসাইট? তার বৈশিষ্ট্য, সুবিধা লিখো কিংবা সুবিধা এবং অসুবিধাগুলো লিখো। তখন এগুলো এভাবে লিখে দিতে হবে। তো দেখেন স্ট্যাটিক ওয়েবসাইট নির্দিষ্ট কনটেন্ট ওয়েবসাইটের নির্দিষ্ট কনটেন্ট থাকে যা পরিবর্তন করা যায় না। সহজে কোডিং করে তৈরি করা যায়। যেহেতু পরিবর্তন করা যায় না একবার তৈরি করতে হয়। এইজন্য সহজেই HTML দিয়ে তৈরি করা হয়। ডেটাবেসবিহীন স্ট্যাটিক ওয়েবসাইটের কোনো ডেটাবেস যুক্ত থাকে না। এটি কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে না। এটাও মাথায় রাখতে হবে। ওয়েবসাইটের ফাইলগুলোর আকার খুবই ছোট হয়। ফাইলগুলোর সাইজ ছোট হওয়ায় সার্ভারের কোনো প্রসেসিং না থাকায় এই ওয়েবসাইট খুব দ্রুত লোড হয়। স্ট্যাটিক ওয়েবসাইটের সুবিধা, উন্নয়ন খরচ এটি তৈরি করতে তুলনামূলক অনেক খরচ কম হয়। খুব অল্প ডিজাইন করা যায়। খুব অল্প খরচে সময়ে ডিজাইন করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট আ এটি তৈরি করতে তুলনামূলকভাবে অনেক কম খরচ হয় এবং কম সময়ে ডিজাইন করা যায়। হোস্টিং এই ওয়েবসাইট যেকোনো সাধারণ এবং কম খরচে ওয়েব সার্ভারে সহজেই হোস্ট করা যায়। অধিক নিরাপদ যেহেতু এতে কোনো ডেটাবেস নেই তাই হ্যাকিং বা নিরাপত্তার ঝুঁকির সম্ভাবনা অনেক কম। ডেটাবেস না থাকায় এর হ্যাকিং বা নিরাপত্তার ঝুঁকি অনেক কম। সহজে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO করা যায়। প্রতিটি পেজ আলাদা, আলাদা ফাইল হওয়ায় সার্চ ইঞ্জিনের কাছে সহজেই ইনডেক্স করা যায়। ইনডেক্স করা মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সেটা হচ্ছে যে Google এ সার্চ দিলে আপনার ওয়েবসাইটটি পাওয়া যাবে।
এরপর হচ্ছে আ স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধা কি আছে? কনটেন্ট পরিবর্তন বা আপডেট করতে হলে সরাসরি মূল সোর্স কোড পরিবর্তন করতে হয়, যা সাধারণ ব্যবহারকারীর পক্ষে সম্ভব না। তার মানে এটা পরিবর্তন করার জন্য আপনার বারবার ডেভেলপারের কাছে যাওয়া লাগবে, যতবার পরিবর্তন করতে চাইবেন। অধিক সময় সাপেক্ষ, ওয়েবসাইটের আকার বড় হলেও অনেক বেশি পেজ থাকলে প্রতিটি পেজ আলাদাভাবে ডিজাইন করতে প্রচুর সময় লেগে যায়। ইন্টারেক্টিভ নয়, ব্যবহারের কাছ থেকে কোনো ইনপুট বা ফিডব্যাক নেওয়ার সুযোগ থাকে না। যেমন আমরা অনেক ওয়েবসাইটে কমেন্ট করার সুযোগ থাকে, লাইক দেওয়ার সুযোগ থাকে। এগুলোতে হয় না। বড় ওয়েবসাইটের জন্য অনুপযোগী। ই-কমার্স যে ওয়েবসাইটগুলো আছে, অনেক বড় তথ্যবহুল ওয়েবসাইটের জন্য আ এই কাঠামো মোটেও উপযুক্ত না। পরবর্তীতে ডায়নামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য, ডায়নামিক ওয়েবসাইটের সুবিধা এবং ডায়নামিক ওয়েবসাইটের অসুবিধা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কি? পরিবর্তনশীল কনটেন্ট। এই ওয়েবসাইটের তথ্য বা কনটেন্ট ব্যবহারকারীর চাহিদা এবং সময় অবস্থানের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করা যায়। আর এটি তৈরিতে HTML, CSS এর পাশাপাশি আমরা দেখছিলাম PHP, Python এগুলো ইউজ করা হয়। তবে আ এত কিছু হচ্ছে HSC লেভেলে নাই। HSC লেভেলে মনে হয় শুধু আ সি প্রোগ্রামিং আছে। ডেটাবেস নির্ভর। ডায়নামিক ওয়েবসাইটে আ তথ্য জমা রাখার জন্য একটি ডেটাবেস থাকে। ইন্টারেক্টিভ লেআউট, ব্যবহারকারী বা ভিজিটররা এই ওয়েবসাইট বিভিন্ন তথ্য ইনপুট দিতে পারেন, কমেন্ট করতে পারেন কিংবা নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। যেমন হচ্ছে আপনারা দারাজের ওয়েবসাইটে দেখবেন। দারাজের ওয়েবসাইটে আপনারা হচ্ছে আ লগইন করতে পারেন নিজস্ব। এরপর কমেন্ট করতে পারেন। তারপরে হচ্ছে আপনি এখানে আ রিভিউ দিতে পারবেন। সো এগুলো সব হচ্ছে এই ডায়নামিক ওয়েবসাইটে করা যায়। কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইটে এগুলো কিছুই করা যায় না। স্ট্যাটিক ওয়েবসাইটে শুধুমাত্র আ ফা ডেভেলপারদের চেঞ্জ করতে হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশ্চেন। ভেরি ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য। এটা পড়ে নিবে এখান থেকে পড়লেই লিখতে পারবে। এতগুলো লেখা লাগবে না। ৪-৫ টা লিখলেই নাম্বার পাওয়া যাবে ইনশাআল্লাহ। এরপর আছে হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটের কাঠামো প্রধানত ৪ প্রকার। ১ম কাঠামো হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো। লিনিয়ার বা সিকোয়েন্স কাঠামো কি? সিকোয়েন্স হচ্ছে একটার পর একটা। সেটা হচ্ছে ১ম এ ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে যাওয়া যাবে। সেকেন্ড পেজ থেকে থার্ড পেজ, এরপরে ৪ নম্বর পেজ। এইভাবে পেজগুলোতে ভিজিট করতে হবে। এখানে আপনি চাইলেই ১ থেকে ৩ নম্বর পেজে যাইতে পারবেন না, আবার ১ থেকে ৪ নম্বর পেজে যাওয়া যাবে না। এগুলো এইসব ওয়েবসাইটে একটা পেজ নম্বরের বাটন থাকে। ধরেন আপনি 6 পেজে আছেন। পাশে একটা নেক্সট বাটন থাকে। আগেরটা প্রিভিয়াস বাটন থাকে। যে আপনার একটা করে প্রত্যেকগুলো হচ্ছে পেজ ভিজিট করতে হবে। বিভিন্ন রাইটারের বই আ এই ধরনের কাঠামোই তৈরি করা হয় যাতে আপনি সবগুলো পেজই পড়তে পারেন। কোনো পেজ এড়ায় না যায়। তো এই পেজের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। বৈশিষ্ট্যগুলো একটু পড়ে নিবেন, যেটা বললাম তাই। নেক্সট থাকে, প্রিভিয়াস থাকে, ফার্স্ট পেজ থাকে, লাস্ট পেজ থাকে। কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এগুলো জাস্ট রিডিং পড়ে নিবেন। এগুলোও কিন্তু পড়তে পারে যে একটা ওয়েবসাইটের ১ম পেজ থেকে ২য় পেজ যাওয়া যায়, ২য় পেজ থেকে ৩য় পেজে যাওয়া যায়। কিন্তু একসাথে একবারে ১ম পেজ থেকে ৩য় পেজে যাওয়া যায় না। এটা কোন ধরনের ওয়েবসাইট? সেই ওয়েবসাইটের বৈশিষ্ট্য, সুবিধা-অসুবিধা লিখো। সেক্ষেত্রে এগুলো লিখবেন। এরপর হচ্ছে ট্রি। ট্রি মানে আমরা জানি গাছ। গাছ কেমন হয়? এমন একটা কাণ্ড থাকে এবং এর অনেক শাখা-প্রশাখা থাকে। প্রত্যেক শাখা থেকে আবার প্রশাখা বের হয়। যদিও আমি খুব ভালো একটা আঁকাতে পারি না। তো ট্রি কাঠামো ঠিক সেরকম। এখানে একটা হচ্ছে কান্ড থাকে। এখানে কান্ডটা হচ্ছে হোম পেজ। হোম পেজটা হচ্ছে কান্ড হিসাবে কাজ করে এবং এর সাথে বাকি পেজগুলো যুক্ত থাকে। যেমন হোমের পাশে আপনি দেখতে পেলেন হোম থেকে আছে কোর্সের পেজ আছে। বিভিন্ন হচ্ছে
এডুকেশন ওয়েবসাইটে দেখবেন কোর্সের একটা পেজ থাকে, আর এখানে আরেকটা পেজ থাকে হচ্ছে কনট্যাক্ট পেজ। ধরেন কনট্যাক্ট পেজ থাকলো, সমস্যা নাই। এখন কোর্সের এই পেজ থেকে আবার থাকে একটা অনলাইন কোর্স, আবার একটা হচ্ছে অফলাইন কোর্স, অফলাইন কোর্স। আবার এই অনলাইন কোর্সের আন্ডারে আপনি যদি ঢোকেন, তাহলে হয়তোবা দেখতে পান ক্লাস 6 এর কোর্স, ক্লাস 7 এর, ক্লাস 8 এর, ক্লাস 9 এর, ক্লাস 9 এর, ক্লাস 10 এর। খুব এগুলো দেখেন সবগুলো শাখা-প্রশাখার মতো বিস্তৃত। এই ধরনের ওয়েবসাইটকে বলা হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামোর ওয়েবসাইট। সো ওয়েবসাইটেরও বৈশিষ্ট্য দেওয়া আছে। এরপর হচ্ছে নেটওয়ার্ক বা লিঙ্ক আ সরি, একটু মিস্টেক হইছে। এর সুবিধা-অসুবিধাগুলো দেওয়া হয়নি। এগুলো একটু বই থেকে দেখে নিবে। এরপর আছে নেটওয়ার্ক বা ওয়েব লিঙ্ক কাঠামো। এখানে কি দেওয়া আছে? ওয়েব লিঙ্ক। তার মানে হচ্ছে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজ একটার সাথে আরেকটা সংযুক্ত থাকবে। আমরা যদি চিন্তা করি, এটা ওয়েবসাইটের একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ। এটার সাথে এটা যুক্ত থাকবে, এটার সাথে এটা যুক্ত থাকবে, এটার সাথে এটা যুক্ত থাকবে, এটার সাথে এটা যুক্ত থাকবে। আবার এই ১ম পেজের সাথে শেষ নম্বরটা যুক্ত থাকবে, এটার সাথে এটা যুক্ত থাকবে। তার মানে আপনি যেকোনো পেজ থেকে যেকোনো পেজে সহজে যেতে পারবেন। তো এইটারও বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধাগুলো পড়ে যাবেন। দেখেন, এবার হচ্ছে হাইব্রিড বা কম্বিনেশন কাঠামো। হাইব্রিড কাঠামো কি? আমরা হাইব্রিড মানে বুঝি হচ্ছে ২ টা ৩ টা একসাথে মিশ্র করে নতুন একটা কিছু তৈরি করা। সেটা হচ্ছে এখানেও তাই। হাইব্রিড কাঠামো, যে ওয়েবসাইট কাঠামোটা হচ্ছে আপনার লিনিয়ার থাকবে, তারপর হচ্ছে লিনিয়ার কাঠামো, ট্রি কাঠামো এবং লিঙ্ক কাঠামো ৩ টাই হচ্ছে এড থাকবে। সেটাই হচ্ছে এই হাইব্রিড কম্বিনেশন কাঠামো। সেটা হচ্ছে কি, দেখা গেল এমন একটা ওয়েবসাইট যেখানে আপনি হোম পেজ দেখলেন, এরপরে হচ্ছে আরো একটা পেজ থাকলো অ্যাবাউট পেজ, এরপর আরো একটা পেজ থাকলো কনট্যাক্ট পেজ, এবার আরো হচ্ছে থাকলো হচ্ছে আপনার ক্যাটেগরি পেজ। সেই ক্যাটেগরি পেজের থেকে আপনি আবার দেখবেন যে ক্যাটেগরির ভিতরে আছে, ধরেন আমি সেটাতে যদি ই-কমার্স ওয়েবসাইট হয়, ক্যাটেগরির ভিতরে আছে টি-শার্ট। টি-শার্ট পেজ আছে। আবার এই পাশে দেখছেন আপনি আবার আ এখানে আছে পাঞ্জাবি। সো যদি আপনি টি-শার্টের ভিতরে আবার ঢোকেন, তাহলে বিভিন্ন ধরনের টি-শার্ট আছে। যেমন পোলো টি-শার্ট আছে, পোলো আছে, আরো এক ধরনের টি-শার্ট আছে। এরপর পাঞ্জাবির ভিতরে আপনি যদি দেখেন, তাও আপনার ২-৩ রকমের পাঞ্জাবি দেখালো। সো এই যে দেখেন, এটা সিকোয়েন্স হিসেবে আসতেছিল। সিকোয়েন্স হিসেবে আসতে আবার ট্রি কাঠামো যুক্ত হয়েছে। এই যে ২ বা ততোধিক হচ্ছে কাঠামো মিলে যে ওয়েবসাইট কাঠামো তৈরি করা হয়, সেটাই হচ্ছে হাইব্রিড কাঠামো। সো এটারও বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা দেখে নিবেন। এরপর হচ্ছে আইপি অ্যাড্রেস। আমরা ১ম এ একটা জিনিস শিখছিলাম, সেটা হচ্ছে ডোমেইন নেম, ডোমেইন নেম আর হচ্ছে হোস্টিং। হোস্টিং তো জায়গা, এটা নিয়ে কথা বলব না এখন। এখন আমরা কথা বলব এই ডোমেইন নেমের সাথে সম্পর্কিত আইপি অ্যাড্রেস নিয়ে। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। বিশ্বের প্রতিটি মানুষের যেমন একটি সুনির্দিষ্ট নাম আছে, তেমন ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রত্যেকটা কম্পিউটার, স্মার্টফোন ডিভাইসের একটি নির্দিষ্ট সম্পূর্ণ ইউনিক একটা আইডেন্টিটি বা ঠিকানা থাকে। এটাকে বলে আইপি অ্যাড্রেস। আপনার মোবাইলের আইপি অ্যাড্রেস, আমার মোবাইলের আইপি অ্যাড্রেস আলাদা, সম্পূর্ণ আলাদা। একই কোম্পানির ফোন, পাশাপাশি ২ টা ফোনের আইপি অ্যাড্রেস আলাদা। এই আইপি অ্যাড্রেসের সাহায্যে আসলে বোঝা যায় যে কোন ডিভাইসটা কোনটা। দেখেন, গঠন ও বিটের উপর ভিত্তি করে আইপি অ্যাড্রেস ২ প্রকার। সেটা হচ্ছে IPv6 এবং IPv4। এই ২ টা হচ্ছে আইপি অ্যাড্রেসের প্রকারভেদ। এই ২ টার যে পার্থক্য আছে, এই ২ টার পার্থক্য, এটা হচ্ছে এখানে পড়িনি। IPv4 পার্থক্যটা পড়ে নিবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে হবে 2 to the power
32 ও সরি 32 না। এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 180 128 আচ্ছা আইপি অ্যাড্রেস আর ডোমেন নেমের মধ্যে যে সম্পর্ক সেইটা। আইপি অ্যাড্রেস সংখ্যা দিয়ে তৈরি। আর মানুষের পক্ষে হাজার, হাজার ওয়েবসাইটের হাজার, হাজার নাম যদি এরকম সংখ্যা দিয়ে হয়, সেটা আসলে মনে রাখা সম্ভব না। তাই সেইজন্য ডোমেন নেম দেওয়া হয়। এই আইপি অ্যাড্রেসের অল্টারনেটিভ আমরা যে ইংরেজি নাম ব্যবহার করি সেটাকে হচ্ছে ডোমেন নেম। আমরা যে ডোমেন নেমটিকে সার্চ করি সেই ডোমেন নেমটাকে আইপি অ্যাড্রেসে এবং আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে রূপান্তর করার যে কাজটি করে সেটা হচ্ছে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম। মানে আইপি অ্যাড্রেসকে ডোমেন নেমে পরিবর্তন করবে। যেমন ধরেন আমরা ব্রাউজারে facebook.com লিখে সার্চ করি। এটা হচ্ছে ডোমেন নেম এবং তখন কম্পিউটার কিন্তু এই নাম বোঝে না। কম্পিউটারের যে ডিএনএস, ডোমেন নেম সিস্টেম, এটি এই নামটাকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে আমাদের সামনে নিয়ে আসে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সামনের ভিডিওতে আমরা ইনশাআল্লাহ HTML কোডগুলো দেখব।